আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিলট্রক্সের এই লেন্সটি নিয়ে। এটা হচ্ছে লেটেস্ট রিলিজ হওয়া ভিলট্রক্সের একটা লেন্স, যেটা হচ্ছে 15 মিলিমিটার এবং এফ হচ্ছে 1.7। মূলত ব্লগারদেরকে টার্গেট করে বানানো হয়েছে এবং ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফির জন্য আপনারা এই লেন্সটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এই লেন্সটার কম্পিটিটর হচ্ছে সিগমা 16mm এবং হচ্ছে সিরুই 16mm। এই লেন্সটা প্রাইসের দিক থেকে চিন্তা করলে সেগুলোর প্রাইস কিন্তু এটা চাইতে অনেক বেশি। এই দিক থেকে এই লেন্সটা সবসময় এগিয়ে থাকবে এবং এটা হচ্ছে লেটেস্ট রিলিজ হওয়া একটা লেন্স। আমি সনি এপিএস-সি ক্যামেরাতে ইউজ করতেছি। আমার ক্যামেরার মডেল হচ্ছে ZV-E10 Mark II। আর এখানে আমি অলমোস্ট 22 মিলিমিটারের একটা ফিল্ড অফ ভিউ পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদিও ফুল টেস্টিং আপনাদেরকে দেখাবো। প্রথমে যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, সেক্ষেত্রে এটা হচ্ছে ফুল প্লাস্টিক বিল্ড একটা লেন্স। আর এটার ওয়েট হচ্ছে অনলি 180 গ্রাম, হুইচ ইজ ভেরি মাচ লাইট ওয়েট। পার্সোনালি আমি যখন আমার এই ক্যামেরাটাতে কানেক্ট করি, সেখানে আমার ক্যামেরাটা অনেক বেশি হালকা এমনিতে। ZV-E10 Mark II এমনিতে অনেক হালকা ক্যামেরা। তার সাথে যখন আমি 180 গ্রামের একটা লেন্স অ্যাড করি, তখন এটা আমার কাছে কোনো ওয়েটই মনে হয় না। মানে একটা খেলনার মতো মনে হয়, আমি হাতে একটা খেলনা ধরে আছি এরকম মনে হয়। আর এটার ফিল্টার ডায়ামিটার হচ্ছে 58 মিলিমিটার। আপনারা দেখতেই পাচ্ছেন, সব ইনফরমেশন গায়ে লেখা আছে। সো এখানে কস্ট কাটিং এবং হচ্ছে ওয়েট কাটিং করতে গিয়ে তারা যে জিনিসটা করছে, এখানে কোনো অ্যাপারচার রিং দেয়ই নাই। অর্থাৎ আপনারা জাস্ট এখানে যে রিংটা দেওয়া আছে, এটা দিয়ে আপনারা ফোকাস কন্ট্রোল করতে পারবেন, ম্যানুয়াল ফোকাসটা কন্ট্রোল করতে পারবেন। অ্যাপারচার চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার ক্যামেরা সেটিং থেকে এটার অ্যাপারচারটা চেঞ্জ করতে হবে। সো এটা আপনি ফুল ফ্রেমে যদি ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি 15 মিলিমিটার পাবেন। কিন্তু যখন আপনি ক্রপ সেন্সর ক্যামেরা লাইক এপিএস-সি ক্যামেরাতে ইউজ করবেন, সেক্ষেত্রে 22 মিলিমিটার একটা ফিল্ড অফ ভিউ পাবেন। এবং এখানে আরেকটা জিনিস সুবিধা হচ্ছে, আপনারা চাইলে এটাকে একটু জুম করে ইউজ করতে পারবেন। লাইক সনি ZV-E10 Mark I Mark II তে যে ফিচারগুলো আছে, সেটা হচ্ছে ক্লিয়ার ইমেজ জুম যে অপশনটা। সো এই ক্লিয়ার ইমেজ জুমটা ইউজ আপনি করতে পারবেন যখন আপনি 4K তে ভিডিও করবেন, সেখানে 1.5 টাইম জুম হয়ে যাবে। আর যখন আপনি নর্মালি ফটো তুলবেন, তখন এই জুমটা ইউজ না করাটাই ভালো, কারণ এটা ডিজিটালি জুম করে, যার ফলে ইমেজ কোয়ালিটি অনেক বাজে হয়ে যায়। এবং আপনি ফটো তোলার সময় যখন আপনি এই জুমটা ইউজ করবেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে আই অটো ফোকাস, হিউম্যান ডিটেক্ট বা যে ধরনের ডিটেক্ট, অ্যানিমেল ডিটেক্ট যেই ফিচারগুলো আছে, এগুলো টোটালি কাজ করবে না। সো এটা ব্লগিং করার জন্য পারফেক্ট একটা লেন্স। যেমন এই যে আমি ক্যামেরাটা আমি কিন্তু হাতে ধরে রাখছি। আমি যদি কোনো স্ট্যান্ড বা এরকম কিছু সাহায্যে যদি চাই, আমি আরও দূরে নিতে পারবো ক্যামেরাটা। যত দূরে নিব তত আমার এখানে বেশি মানুষ দেখা যাবে। এখানে এফ দেওয়া আছে, F1.7-এ দেওয়া আছে। আর যদি আমি যদি চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার না হোক, সেক্ষেত্রে আমি হচ্ছে F1.7 যেটা আছে সেটাকে আমি কমাই দিতে পারি। হ্যাঁ, সো এরকম একটা ভিউ পাবেন। আপনি যদি হাতের সাহায্যে আপনি যদি ভিডিও করেন, তাহলে এরকম একটা ভিউ পাবেন, হুইচ ইজ গ্রেট টু বি অনেস্ট। আর এখানে অ্যাক্টিভ স্টেডি শট অফ করা আছে, ওইটা যদি অন করে দিই তাহলে আরও কিছুটা ক্রপ হয়ে যাবে। ওকে গাইস, সো এখন আমি অ্যাক্টিভ স্টেবিলাইজেশন যেটা আছে সেটা অন করে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন আগের চাইতে অনেক বেশি ক্রপ হয়ে গেছে এবং খুব কম এরিয়া দেখা যাচ্ছে এখন। এটা মোটামুটি ভালোই ক্রপ হয়েছে। বাট আপনারা যদি স্ট্যান্ড বা গিম্বেলের সাহায্যে যদি ভিডিও করেন, সেক্ষেত্রে এই প্রবলেমটা আপনাদের হবে না। আপনারা আরও দূরে নিতে পারবেন, আরও দূরে নিতে পারবেন আপনারা। সো যেহেতু আমি হাতের সাহায্যে বেশি দূরে নিতে পারতেছি না, এরকম একটা ফিল্ড অফ ভিউ আপনারা পাবেন। আর এটা খুবই আনকমফোর্টেবল, এভাবে হাতে ধরে রাখাটা খুবই আনকমফোর্টেবল। এটা অবভিয়াসলি একটা স্ট্যান্ড বা হচ্ছে কি বলে গিম্বেল, এটা রিকমেন্ডেড। হ্যাঁ, আর আমি যদি আমি একটু জোরে হাঁটি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম আসে। আমি একটু জোরে হাঁটতেছি। সো ওভারঅল আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ। বাট আপনি যদি প্রপার একটা ভ্লগিং লেন্স চান, সেটা হচ্ছে এপিএস-সি ক্যামেরার জন্য, আমার মনে হয় 11 মিলিমিটার বা এরকম যে লেন্সগুলো আছে 12 মিলিমিটার, ওই ধরনের লেন্সগুলো ভালো হবে। যেহেতু এটা এপিএস-সিতে একটা ক্রপ ফ্যাক্টর কাজ করে। এগুলো মূলত ফুল ফ্রেমে ইউজ করলে ঠিক আছে, ফুল ফ্রেমে হচ্ছে অ্যাকুরেট একটা পাওয়া যায়। তো ভিডিওতে জুম করার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা যখন অ্যাক্টিভ স্টেবিলাইজেশনটা অন করে দিবেন, তখন এটা কিন্তু একটা ক্রপ অলরেডি নিয়ে আসবে। সো এই ক্রপ ফ্যাক্টরগুলো ইউজ করে আপনারা চাইলে যে 22 মিলিমিটারের যে ফিল্ড অফ ভিউ পাওয়ার কথা, আপনারা সেটাকে 30 বা 33 বা 35 মিলিমিটার পর্যন্ত একটা ফিল্ড অফ ভিউ পেতে পারেন। ইটস কাইন্ড অফ জুম লেন্সের যে ফিল্ডটা আছে, সেটা আমরা প্রাইম লেন্সে উপভোগ করতেছি। আমার কাছে যেহেতু আর কোনো 16mm বা 15mm লেন্স ছিল না, তো সেহেতু আমি এটাকে কম্পেয়ার করতে পারি নাই। নর্মালি আমি ভিডিও রেকর্ডিংয়ের জন্যই মূলত এই ক্যামেরাটা নিয়েছি। সো ভিডিওতে আমি কোনো প্রকার ভিনিয়েটিং দেখি নাই, তবে ডিস্টরশন আছে, এটা অবশ্যই থাকবে, যেহেতু এটা 15 মিলিমিটারের একটা লেন্স। এবং যখন আমরা 22 মিলিমিটারে, মোটামুটি খুবই সামান্য পরিমাণ ডিস্টরশন থাকবে, এটা স্বাভাবিক, যেহেতু একটা ওয়াইড লেন্স। ওয়াইড লেন্সে অবশ্যই আপনার এই জিনিসটা মেনে নিতে হবে, ডিস্টরশন থাকবে।
অর্থাৎ আপনার নাকটা বড় দেখা যাবে, বাকি যে আছে এরিয়াটা আছে ওটা ছোট দেখা যাবে। সো আপনারা বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যখন আপনার হচ্ছে লেন্সের এমএমটা বেশি হবে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। লাইক আপনারা যখন 200 mm একটা লেন্স দিয়ে ছবি তুলবেন তখন আপনার যে ফেসের যে একটা শেপ আসবে, সেম ছবিটা যদি আপনি 20 মিলিমিটার বা হচ্ছে 15 মিলিমিটার এই ধরনের লেন্স দিয়ে তোলেন, তাহলে আপনার ফেসের যে শেপটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এটাই হচ্ছে মূলত ডিস্টরশন। সো এটাতে ডিস্টরশন আছে, এটা অবশ্যই থাকবে যেহেতু এটা ওয়াইড লেন্স। সো লো লাইট পারফরমেন্স বলতে গেলে যেহেতু এটা f1.7 এবং এটাতে যদি আমি f2.0তেও ইউজ করি তারপরেও এটা লো লাইট একটা ভালো পারফরমেন্স দিবে। এর যে কম্পিটিটর আছে যেমন সিরুই 16 মিলিমিটার f1.2, ওটা f1.2 হওয়াতে ওটা আরও বেশি ভালো পারফরমেন্স দিবে, প্লাস ওটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের লেন্স, আই মিন ওখানে আরও অনেক ফিচার্স আছে। সো যাই হোক, যেহেতু আমরা একদম চিপ কোয়ালিটির একটা লেন্স নিচ্ছি, আই মিন একদম বাজেট একটা লেন্স যেটা হচ্ছে ওয়াইড 15 mm লাইক দিস, এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। সো নর্মালি একদম লো লাইটে কেউ ভিডিও করে না, এবং যদি করে থাকে সেক্ষেত্রে অবশ্যই f2.0তে আপনারা যেটা পাওয়ার কথা সেটাই পাবেন। এখানে আহামরি কোনো লাইট চলে আসবে না, আপনাকে অবশ্যই একটা লাইট ইউজ করতে হবে অন্ধকারে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্লারের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে আপনি যখন ক্যামেরাটার কাছে থাকবেন, আই মিন লেন্সের একদম সামনে থাকবেন, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু বেশি পাবেন। যখন আপনি একটু দূরে সরে যাবেন তখন আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ড ব্লারটা কমে যাবে। ইটস নর্মাল, এটা হচ্ছে আপনার যে কোনো লেন্সের ক্ষেত্রে আপনি যখন যত কাছে আসবেন তত ব্যাকগ্রাউন্ড ব্লারটা বাড়বে, যত দূরে যাবেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা তত কমে যাবে। সো অটোফোকাস টেস্ট এখানে আমি অটোফোকাসের যে স্পিডটা আছে সেটা আমি কমাই রাখছি। তারপরেও দেখুন আপনারা কীরকম স্পিডে অটোফোকাস হচ্ছে এবং প্রতিবারই ফোকাস পিক করতেছে এবং কিছুটা টাইম নিচ্ছে। যদি আমরা এখানে আই অটোফোকাস এবং সাবজেক্ট রেকগনাইজেশন সব ভালোভাবেই কাজ করতেছিল, শুধু একটু টাইম নিচ্ছিল, আমার অটোফোকাসের যে সেটিংটা আছে সেটা একটু কমানো ছিল, যার ফলে এই টাইমটা নিচ্ছিল, আদারওয়াইজ এই টাইমটাও নিত না। সো নর্মালি আমার এখনও অন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও প্রোডাক্ট শোকেস মোড অফ করে রাখছি। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতটা দিলাম ফোকাস, আমি হাতটা সরাই ফেললাম, আউট অফ ফোকাস। ফোকাস ব্রিদিং অবশ্যই আছে, এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে যেহেতু এটা খুবই কম বাজেটের একটা লেন্স। যত কিছুই বলি না কেন সব শেষে চলে আসে এটার বাজেটটা অনেক কম, যার ফলে ফোকাস ব্রিদিং এর যে প্রবলেমটা আছে সেটা আপনারা একটু হলেও ফেস করবেন। যদিও আমি এখানে অ্যাক্টিভ স্টেবিলাইজেশন অন করে রাখছি, যার ফলে আমার একটা ক্রপ ফ্যাক্টর কাজ করতেছে, যার ফলে বোঝা যাচ্ছে না। নর্মালি আপনারা টেস্টিং ভিডিওতে দেখেছেন অলরেডি ফোকাস ব্রিদিংটা কিভাবে কাজ করতেছে এখানে। ওভারঅল সবকিছু মিলিয়ে ভালো মন্দ সব দিক মিলিয়ে যদি আমি বলতে চাই তাহলে বলবো এটা হচ্ছে পারফেক্ট একটা লেন্স। আই মিন এই বাজেটে এর চাইতে ভালো কোনো লেন্স নাই। আই মিন এই বাজেটে আপনি 15 মিলিমিটার লেন্স পাবেনই না। সেখানে ভিলট্রক্স তাদের যে নতুন একটা লেন্স এই প্রাইস রেঞ্জে লঞ্চ করছে, এটাই আসলে অনেক কিছু। এখানে কমপ্লেন করার মতো আহামরি কোনো প্রবলেম নাই। আপনি এটা দিয়ে ইজিলি ব্লগিং করতে পারবেন, ইজিলি ইউজ করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।